দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফা রহমান এবং আমরা আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি কাল সংলাপ। তৃতীয় দফায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ বা নাগরিক অঙ্গন থেকে আমরা সংলাপের বেশ জোর দাবি শুনছিলাম, বিশেষ করে সংস্কার নিয়ে সংলাপ, নির্বাচন নিয়ে সংলাপ। তো আগামীকালকে প্রথম সংলাপটি হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। সেখানে বিএনপির এখন থেকেই যে পূর্ব প্রস্তুতি রয়েছে সেখান থেকে তারা বলেছেন কালকের সংলাপে তারা সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চান এবং যার ভিত্তি হবে দলটির পূর্ব ঘোষিত ৩১ দফা। সেই নিয়ে আজকে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হবেন স্টুডিওতে, তিনি হচ্ছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। এবিএম মোশাররফ, আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। কালকের সংলাপ হচ্ছে গত দুবারের সংলাপের চেয়ে কালকের সংলাপটা বেশ আলোচিত, বিশেষ করে জাতিসংঘের সফর শেষ করে আসার পরে সংস্কার নিয়ে সুনির্দিষ্ট আলাপ হওয়ার কথা রয়েছে। ৩১ দফাও পূর্ব ঘোষিত যে ৩১ দফা সেটিও আপনারা তুলে ধরতে চান বা সেটি নিয়েই আসলে আলাপ করতে চান বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে যেহেতু আপনাদেরকে দিয়েই শুরু হচ্ছে এই সংলাপ, এই দফার সংলাপটা কতখানি আসলে আপনাদের আশানুরূপ হবে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 টিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সংলাপের কথা কিন্তু আমরা বারবার বলে আসছি। আমরা বলেছি যে এই সরকারের মূল ভিত্তিটা হলো রাজনৈতিক দলগুলি। সেই রাজনৈতিক দলগুলিকে এই সরকার যতটুকু আস্থায় নিতে পারবে ততটুকু তার কাজটা অনেক বেশি সহজ হবে। যার জন্য আপনার স্পষ্ট মনে আছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহাসচিব বারবার বলে আসছে যে আমরা সংলাপ চাই এবং একটা সুনির্দিষ্ট একটা রূপরেখা বা রোডম্যাপ আমরা চাই যে এই সরকার কি করতে চায়। আর এই রোডম্যাপ যদি আমরা বাস্তবায়ন করতে হয় তাহলে রাজনৈতিক দলের সমর্থন ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে আরও সহজভাবে আমরা বলেছি। আপনি দেখেন যে বিএনপি প্রায় ৪২টি রাজনৈতিক দল বিএনপির সাথে এই জোটে কিন্তু আছে। এর বাইরে জামাত আছে, জাতীয় পার্টি আছে। সুতরাং আপনি দেখেন আমরা কিন্তু এই সকল দলের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা একটি কর্মসূচি আমরা দফা দিয়েছি। সুতরাং এখানে এই যে সংস্কারের যে উদ্যোগটা ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার নিয়েছে, আমার মনে হয় তাদের কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। কারণ ৩১ দফার মধ্যে এই যে ৬টি কমিশন হয়েছে, প্রত্যেকটি কমিশন কি কি সংস্কার করা দরকার সেটা কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে এই আমাদের ৩১ দফার মধ্যে আমরা বলেছি। সুতরাং এই ৩১ দফাকে যদি আপনি একটা বেসলাইন হিসাবে ধরেন তাহলে আমার মনে হয় আলোচনাটা অনেকটা সহজ হয়ে যায়। হ্যাঁ, তারপরও যখন আলোচনা হবে সেখানে সংযোজন, বিয়োজন অথবা নূতন প্রস্তাব এগুলি আসতেই পারে, সেগুলিকে আপনি সমন্বয় করা যেতে পারে। তা আমরা বিশ্বাস করি যে ৩১ দফাকে যদি আপনি বেসলাইন হিসাবে আলোচনাটা শুরু করেন, অনেকগুলি রাজনৈতিক দলগুলিকে আপনি কিন্তু পেয়ে যাবেন। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটগুলি আছে, সমমনা দল আছে, গণতন্ত্র মঞ্চ আছে, জনসংহতি সমিতি আছে, সবগুলি মিলিয়ে কিন্তু একটা জায়গায় কিন্তু যাওয়ার মতো একটি অবস্থা অলরেডি তৈরি হয়ে। আমরা একটি বিষয় নিয়ে একটা সমালোচনা শুনছি, যেরকম গতকালকে আমাদের এখানে এসেছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুবিন হোসেন প্রিন্স। তো সেখানে আমরা একটি সমালোচনা শুনেছি যে একদিনে এতগুলো দলের সাথে সংলাপ আসলে কতখানি ফলপ্রসূ হবে বা কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে এই সংলাপকে, সেটি নিয়ে তাদের একটি আপত্তির জায়গা ছিল। এখন আপনি দেখতে পাবেন যে এক একটা দলের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম হতেই পারে, এটা স্বাভাবিক, কারণ এটা গণতন্ত্রের সৌন্দর্য। আমি আমার একটা মতামত দেবো, রতন ভাই একটা মতামত দেবে, আপনি একটি মতামত দেবেন, এইটাকে সম্মিলিতভাবে যদি একটি জায়গায় আপনি নিয়ে আসতে পারেন সেইটা হলো গণতান্ত্রিক মূল্যবোধ বা বিশ্বাসকে আপনার শ্রদ্ধা দেখানো। সুতরাং এইটা এক একজন এক একটা মতামত হতেই পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমাদের দল হয়তো এটা মনে করে যে আমরা বলেছি আমরা একটা গাইডলাইন কিন্তু ৩১ দফা দিয়েছি। সেখানে আপনি দেখেন নির্বাচন কমিশন কিভাবে সংস্কার হবে সেখানে একটা প্রস্তাবনা আছে, আপনি আমাদের প্রশাসন কিভাবে সংস্কার হবে সেটা আছে, আমাদের নির্বাচন ব্যবস্থা কিভাবে সংস্কার, মানে প্রত্যেকটি বিষয় কিন্তু স্পেসিফিক আমাদের বলা আছে ওখানে। সুতরাং সেইটাকে আপনি যদি ধরেন যে এইটা বিএনপির প্রস্তাবনা বা এই রাজনৈতিক আন্দোলনরত দলগুলির প্রস্তাবনা, তো সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের চিন্তা ভাবনা তার সাথে একটু সমন্বয় করা যেতে পারে। আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, আমি যেটা ব্যক্তিগত মনে করি, আমি জানি না রতন ভাই আমাকে সমর্থন করবে কিনা, এই আলোচনায় এত দীর্ঘমেয়াদী করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
যদি সরকার মনে করে যে না রাজনৈতিক দলগুলি লিখিত রিটেন যে কি সংস্কার চাই এটা যদি দেয়, ওইটাকে বেস করেই কিন্তু তারা সংস্কারটি এগিয়ে নিয়ে যেতে জি, আমরা একটু রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই। বিএনপিকে দিয়েই আগামী কালকের আবারও সংলাপ শুরু হচ্ছে, তৃতীয় দফার সংলাপ আমরা বলতে পারি। সেখানে আসলে চলমান যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে আছে দেশের মানুষ, বা যেই বিষয়গুলোর সমাধান খুব দ্রুত দরকার, সেই ইস্যুতে আসলে কতখানি ফলপ্রসূ আলাপ হবে বলে মনে করছেন? ধন্যবাদ। কালকে বিএনপির সঙ্গে যেমন আলোচনা করবে তেমনি আমাদেরকেও সময় দেওয়া হয়েছে। একটা জিনিস খুবই তাৎপর্যপূর্ণ যে তারা কথা বলতে চাইছেন, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু সময়টা কতটুকু থাকবে এটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে বার্নিং ইস্যু কি, আলটিমেটলি আমরা কি পেতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া কি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কেমন বাংলাদেশ উপহার দিতে চাই। এক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের সমস্ত চাওয়া কেন্দ্রীভূত হয়েছিল একটা জায়গায়, যে আমরা একটা জবাবদিহিমূলক সরকার চাই, জবাবদিহিমূলক ব্যবস্থা চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। একটা গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু জবাবদিহিমূলক একটা ব্যবস্থার ক্ষেত্র তৈরি করে, কারণ প্রতি 5 বছর পর পর তাদেরকে তো জনগণের কাছে একটা জবাবদিহি করতে হয়। তারা যখন হলফনামা দেন, সে হলফনামায় তাদের সম্পত্তি কতটুকু তৈরি করেছেন, কতটুকু বাড়িয়েছেন, তার একটা হিসাব দিতে হয়। অথবা সংসদে তারা কি কথা বলেছেন এবং সংসদের বাইরে কি কাজ করেছেন, জনগণের কাছেও তার একটা জবাবদিহি থাকতে হয়। গত 3টা নির্বাচনে এই জবাবদিহির জায়গাটা একদম ধ্বংস হয়ে গিয়েছিল, এবং তারা মনে করতে শুরু করেছিলেন যে যতদিন এই নির্বাচন পদ্ধতিটা থাকবে এবং যতদিন আওয়ামী লীগ থাকবেন ততদিন আর কেউ নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারবে না। এটা এমন একটা অহম তৈরি করেছিল এবং কখনো কখনো এমন একটা বেপরোয়া মনোভাব তৈরি করেছিল, যে কারণে আমরা দেখলাম যে ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার কিভাবে দুর্নীতির একটা বড় চক্র তৈরি হয়েছিল। সেটা আমি বলছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাহলে আকাঙ্ক্ষাটা কি ছিল, যে জনগণ যে একটা অভ্যুত্থান করা ছাড়া জনগণের তো আসলে কোনো বিকল্প ছিল না, কারণ নির্বাচন পদ্ধতিতেই সরকার পরিবর্তন হতো না গত সরকার। তাহলে অভ্যুত্থান হলো, এরপরে তাহলে কি হবে? এই অভ্যুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তহীন চলতে থাকবে? এই সরকারকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে না? যেতে গেলে তাহলে কি করতে হবে? তারা বলছেন তারা একটা সংস্কার করে অন্তহীন চলতে থাকবে। এটা কেন মনে হলো? যদি বলে যে আমরা সমস্ত সংস্কার শেষ করে তারপর নির্বাচন দেব, সংস্কার তো তারা তো 6টা কমিশনের কথা বললো এবং কমিশন করেছে, ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে, 18 মাসের একটা কথাও। এবং এর মধ্যে একটা কথা আবার খুব চালু হয়েছিল যে সংস্কার কাজ শেষ হওয়ার 18 মাস পরে নির্বাচন হবে। তাহলে সংস্কারটা কখন শেষ হবে? আচ্ছা, সংস্কারটা শুরু হবে কখন? কোন কোন ক্ষেত্রে সংস্কার হবে? সংস্কার একটা প্রস্তাব আসবে, সেটা আবার যারা স্টেক হোল্ডার তারা সেটা গ্রহণ করবে, তো এরকম নানা বিষয় আছে। তো ফলে আমরা যেটা বলতে চাই যে কালকে আমরা আমাদের জোটের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্টভাবে বলবো যে ইমিডিয়েটলি কি কি কাজ করা দরকার। ইমিডিয়েটলি কাজটা করা দরকার, জনজীবনে একটা স্বস্তি আনা দরকার। স্বস্তি 2 দিক থেকে। একটা হলো দ্রব্যমূল্যের এই সিন্ডিকেট, যেটা আমরা ভাঙবার কথা দীর্ঘদিন ধরে বলছিলাম, সেটা ভাঙা যায়নি বলে এখনও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে। 2, আইন এবং বলবো যে বিচার ব্যবস্থায় যে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা বা অরাজকতা চলছে, যে আইনের শাসন যে কথাটা বলা হয় সেটা তো দূরের কথা, মানুষ এখন নিরাপত্তার অনেক সময় একটা অভাব বোধ করছে, সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আর তারপরে যেটা করতে হবে যে সামনে যে মানে নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা, বা যে 6টা সংস্কার কমিশন করা হয়েছে, এই কমিশনগুলো তার মডালিটিসগুলো কি এটা আমরা জানতে চাইব, যে তারা কতদিনের মধ্যে এই কাজটা করবেন এবং সেই ক্ষেত্রে আমাদের কোনো পরামর্শ তারা কি চাইবেন? বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের পরামর্শ কি তারা চাইবেন? সংবিধান সম্পর্কে আমাদের কোনো পরামর্শ কি চাইবেন? যদি চান তাহলে আমরা লিখিতভাবে দিতে পারি, অথবা আমরা বাইলেটারাল আলোচনা করতে পারি। আলাপটা তো সংস্কার নিয়েই হবে, তাই না? আমার ধারণা শুধু সংস্কার নিয়ে আলোচনা হবে না। কালকে হয়তো একটা বার্নিং ইস্যু সামনে থাকতে পারে, যে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, আমরা যারা সবাই মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় রাখতে পারি, সে কারণে তারা হয়তো আমাদের কাছে আহ্বান জানাবে। বিগত সংবাদ সম্মেলন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই আসলে আপনাদের মতামত নেওয়া হবে বা পরামর্শ নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছিলাম। সেখানে সংস্কার ইস্যুটা আসলে আসবে কিনা আবারও আসতে চাইবে মোশাররফ হোসেন আপনার কাছে। সংস্কার ইস্যুটা কি এজেন্ডাতে আছে? না, আসলে এজেন্ডা কি আমি স্পেসিফিক বলতে পারবো না, তবে আমরাও যেটা মনে করি যে অলরেডি তারা 6টা কমিশন গঠন করেছে। এবং রতন ভাইয়ের সাথে আমি আরেকটু যোগ করি, এর আগে কিন্তু আরেকটা অর্থনৈতিক জন্য দেবভূমি ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু আরেকটা কমিশন আছে,
অর্থনৈতিক সংস্কারের জন্য। সুতরাং আমরা 6টা-7টা কমিশন, ওটা একটা শ্বেতপত্র প্রকাশের কথা বলেছে, ওটা ঠিক কমিশন বলেনি, তারা বলেছে এটা শ্বেতপত্র প্রকাশ করা। অলরেডি 7টা কমিশনের মতো তারা কিন্তু করেছে। এখন হলো আসলে বার্নিং ইস্যুটা কি আমাদের? বার্নিং ইস্যুটা আমাদের জন্য মূল চ্যালেঞ্জটা হলো একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটি নির্বাচন। সেই নির্বাচন আমরা দেখেছি যে বিগত এই যে শেখ হাসিনা যে সরকারটা পালিয়ে গেছে, তারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গেছে, আমাদের মানবাধিকারকে প্রশ্নের সম্মুখীন করেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা নগ্ন দলীয়করণ করেছে। এগুলি যদি আপনি চিন্তা করেন, একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই জায়গাগুলি রিপেয়ার করা কিন্তু খুবই প্রয়োজন। সুতরাং আপনি অটোমেটিক এটা চলে আসবে। এখন বক্তব্য হলো যে এটা আপনি কতদিনে করবেন, মূল বক্তব্যটা কিন্তু এখানে। যে এই যে আজকে আমাদের সেনাবাহিনী প্রধান উনি বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এবং আমরা দেখেছি যে এই অন্তর্বর্তী সরকার থেকে এটা সমর্থন করেনি, আবার এটা অস্বীকারও করেনি। সুতরাং এই যে কিছু কিছু দুর্দুল্যমান বিষয় আছে, এগুলিকে আপনি সেটেল না করলে তো আপনি একটি সংকটের সমাধান করা যাবে না। পাশাপাশি আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমরা যে কথাগুলি বলেছি যে শেখ হাসিনা গভর্নমেন্ট আমাদের সকল সাংবিধানিক নির্দেশনাগুলো ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, একটি প্রসঙ্গ আমি একটু বলি, তাইলে এই যে প্রায় 2 মাস হতে চললো, 2 মাস আপনার 2 মাস হতে চললো, তাইলে আমরা কি ব্যবস্থাগুলি নিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট? এখনো হাসিনার সে প্রশাসন এখনো বসে আছে, এখনো তার সে পুলিশ প্রশাসনকে এখনো সরানো হয়নি, যারা আমাদের সিভিল প্রশাসন তাদেরকে সরানো হয়নি। তাইলে আপনার এই হাসিনার সাজানো প্রশাসনকে রেখে আপনি একটি সুফল পাবেন, এটা আপনি কিভাবে প্রত্যাশা করেন? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে সংস্কার কমিশন গঠিত হবে। এই যে 2 থেকে 3 দিনের আগে আপনাদের সঙ্গে এই বসা, সেটিকে আসলে কিভাবে দেখছেন? যদিও এজেন্ডায় আসলে আছে, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। কারণ আপনি কি একটি করেন, এই তত্ত্বাবধায়ক সরকার, এই যে অন্তর্বর্তী সরকার কিন্তু সর্বশেষ রাজনৈতিক দলের কাছ থেকেই কিন্তু তার বৈধতা নিতে হবে। কারণ রাজনীতি আগামী যে নির্বাচনটা হবে তারা তো রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে, এবং যারা সরকার গঠন করবে তারাই কিন্তু তাদের সকল কর্মকাণ্ড সংসদে বৈধতা দেবে। সুতরাং রাজনৈতিক দলকে আস্থায় আনা কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ব্যাপার এবং একটা চ্যালেঞ্জও। কারণ রাজনৈতিক দল কি চাচ্ছে, ওনারা কি চাচ্ছেন, এইটার মধ্যে কিন্তু অবশ্যই একটা সমন্বয় সাধন করতে হবে, নাই কিন্তু আপনার সংকট সমাধান হবে না। এখন আপনাকে একটা উদাহরণ দেয়, রতন ভাই নিশ্চয়ই স্বীকার করবেন, আমাদের অভিজ্ঞতা যেটা বলে, আপনার স্বৈরাচার এরশাদ যখন পতন হয়েছিলেন তখন কিন্তু আমাদের অভিযোগ ছিল যে এরশাদ সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে। তখন কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে মাত্র 2.5 মাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করে, এবং যেই নির্বাচন এখনো বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে সবার কাছে এটা গ্রহণযোগ্য। তো সুতরাং আমার মনে হয় যদি আপনার একটা গুডউইল থাকে এবং আপনার যদি একটা ডিজায়ার থাকে যে আমি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো, তাহলে আমার মনে হয় টাইম ফ্রেম ইট ইজ নট এ ফ্যাক্টর, বরং আপনি কি পদক্ষেপ নিচ্ছেন সেটা হলো মূল ব্যাপারটা। জি, একটু রাজাকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। বিএনপি বা বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছে তাদের একটা 31 দফা আছে, এই 31 দফার সাথে বাকি সবগুলো রাজনৈতিক দল কি একমত হবে বা অন্তর্বর্তীকালীন সরকার? না, তা হবে কেন? সেক্ষেত্রে আসলে কিভাবে এটা সমন্বয় হবে? সেক্ষেত্রে দুটো জিনিস থাকতে পারে, একটা হলো উদ্দেশ্যের ঐক্য থাকতে পারে, আর হলো বক্তব্যের ভিন্নতাও থাকতে পারে। উদ্দেশ্যের ঐক্যের জায়গায় 2 ধরনের বিষয় থাকতে পারে। একটা হলো যে কোন কোন জায়গায় আমরা ঐক্যমত, আমরা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন চাই, সেটার ব্যাপারে আমরা একমত হতে পারি। কিন্তু আরও কিছু বিষয় যেমন আছে, যেমন ধরুন যে আমাদের প্রশাসন সম্পর্কিত আমাদের বাম জোটের বক্তব্যটা কী হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কী হবে, পুলিশ বাহিনীর সংস্কার সম্পর্কে আমাদের বক্তব্যটা কী হবে, আমাদের শ্রম অসন্তোষ এটা নিরসন করার ক্ষেত্রে আমরা কি পদক্ষেপটা প্রত্যাশা করি, কিংবা গোটা দেশে এই মাজার ভাঙ্গা কিংবা ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা, সেই ব্যাপারটাকে আমরা কিভাবে দেখি। এরকম অনেকগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলোর বার্নিং ইস্যুগুলোতে আমরা কি দেখি, কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমরা খুব অবাক হয়ে দেখছি যে নারীদের প্রতি নানা ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা বলা হচ্ছে, সেগুলোকে আমরা কিভাবে দেখব। সব মিলিয়ে আমরা এরকম একটা পরিবেশ চাই যে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ অন্তত শান্তি না পাক, স্বস্তি তো পাবে। আমরা যদি বলি একটা ফ্যাসিস্ট পদত্যাগ করেছে বা দেশ ত্যাগ করেছে, কিন্তু ফ্যাসিবাদী প্রবণতাটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে কি আমরা ভালো থাকতে পারবো? তাহলে সেই জায়গায় মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কতখানি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আইন শৃঙ্খলা বাহিনীকে কতখানি আমরা আস্থার মধ্যে নিতে পারবো,
এগুলো নিয়ে আমাদের নানা ধরনের কথাবার্তা থাকবে। সেই ক্ষেত্রে তো কোনো কোনো ক্ষেত্রে একটু পার্থক্য থাকতে পারে, আবার নির্বাচন নিয়েও একটু পার্থক্য থাকতে পারে। যেমন বিএনপি তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, আমরা এই ক্ষেত্রে যদি না চাই তাহলে আমাদের প্রস্তাবনাটা ভিন্ন থাকতে পারে। অথবা নির্বাচন প্রক্রিয়াটা কেমন হবে, এখন যেরকম টাকা, পেশি শক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং নির্বাচনী ম্যানিপুলেশন, আমরা যেটা বলি 3M, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এই তিনটা দিয়ে যে মরাল ডিগ্রেডেশন করা হয় নির্বাচনে, আমরা তার বিপরীতে আমরা একটা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি। সেই জায়গায় যদি আবার আমরা একমত হতে পারি তাহলে একমত হলাম, তা নাহলে এটা আবার আমাদের আলাদা প্রস্তাব হিসেবে থাকতে পারে। তো সব মিলিয়ে প্রস্তাব, হয়তো প্রস্তাবের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এটা লক্ষ্য কি আছে যে আমরা অন্তত একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে চাই, ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমরা একটু অপারেট করতে চাই, তার সঙ্গে যেটা করতে চাই একটা অ্যাকাউন্টেবল। সেটা রাজনৈতিক দলের অ্যাকাউন্টেবিলিটি শুধু নয়, এখন ধরুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু প্রচণ্ড গণরোষের মধ্যে পড়েছে। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসন এবং পুলিশে যারা ছিলেন, যারা এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবার জন্য রাজনৈতিক পুলিশের ভূমিকা পালন করেছিলেন বা রাজনৈতিক প্রশাসনের ভূমিকা পালন করেছিলেন, তারা কি তাদের মনস্তাত্ত্বিক গড়নটা পাল্টে গেছে? সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনের কোন ধরনের সংস্কার হলে আর কখনো যেন কোনো দল ক্ষমতায় আসলে প্রশাসনকে দলীয় বাহিনীতে রূপান্তরিত করতে না পারে, পুলিশকে দলীয় কর্মচারীতে রূপান্তরিত করতে না পারে, সে ব্যাপারে আমাদের মানে মতামত থাকবে। কারণ যারা ক্ষমতায় যায় তারা সবসময় প্রশাসন ও পুলিশকে ব্যবহার করতে চায়। সেই আমরা একটি বিরতিতে যাব, ছোট করে এক লাইনে যদি আবারও একটু আসি এই মোশাররফ ভাই আপনার কাছে, এই যে প্রস্তাবের ভিন্নতার সমন্বয়, সেটি আসলে কিভাবে হলে সবাই মেনে নেবে বলে আপনি মনে করেন? না, এটা তো আপনি তো ভিন্নতা থাকতেই পারে, কারণ আমি আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, রতন ভাইয়ের একটা, আপনারও একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু সামগ্রিক আমাদের যেটা মূল টার্গেট হলো আমাদের জনগণ, ভোটার, আমাদের নাগরিকদের কল্যাণের জন্য আমরা কি করব। আমার মনে হয় রাজনৈতিক দলগুলির মধ্যে সেই বুদ্ধি বোধ, বিবেচনা বোধ নিশ্চয়ই থাকবে, এবং সেই ক্ষেত্রে একটা ঐক্যমত আমরা অতীতে বহু রেকর্ড আছে। আপনার মনে আছে এরশাদ সাহেব যখন পদত্যাগ করে তখন কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার কোনো কনসেপ্ট কনস্টিটিউশন ছিল না, অথবা এখন যে গভর্নমেন্টটি আছে আপনার এই ইউনূস সাহেবের, এটাও কি আমাদের কনস্টিটিউশনে আছে? কিন্তু এটা দাঁড়িয়ে আছে কিসের উপর? রাজনৈতিক দলগুলির আস্থার উপর, তাদের বিশ্বাসের উপর। কিন্তু এর বাইরে কিন্তু তার কোনো মোরাল সাপোর্ট নাই, কিন্তু কারণ রাজনৈতিক দলগুলি তাকে স্বীকার করে নিয়েছে বলে কিন্তু। কিন্তু আমাদের যদি আপনারা কনস্টিটিউশনালি চিন্তা করেন, এর কোনো প্রভিশনও কিন্তু আমাদের সংবিধানে বর্তমানে নেই, যার কারণে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের এই যত কর্মকাণ্ড, এইগুলিকে যদি বৈধ কর্মকাণ্ডে পরিণত করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলির কিন্তু সমর্থন দরকার, ঐক্যমত দরকার। এবং আমি মনে করি এই রাজনৈতিক দলগুলিকে ম্যানেজ করে আগামী দিনে এই সরকারকে বৈতরণী পার হয় হলো সবচেয়ে একটি বড় চ্যালেঞ্জ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা নিশ্চয়ই এই সংলাপ বা সংস্কার কেন্দ্রিক আরও খোলাসা বিষয় নিয়ে আলাপ করার বা আরও খোলাসা করার চেষ্টা করব। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছিলাম আগামীকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, সেই ইস্যুতেই প্রথম সংলাপ হবে বিএনপির সঙ্গে। সেটি নিয়ে আমরা বিএনপির একজন অতিথির সঙ্গে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। ABM মোশাররফ হোসেন, আপনারা 31 দফা দিবেন বা সংস্কার প্রস্তাব করবেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রস্তাব করবে, এবং যেই কমিশন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। কিন্তু আমরা অতীতে সবসময় দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারগুলো করে সেগুলো আসলে শেষমেশ নির্বাচিত সরকার আসার পরে আর টেকে না। এবার কি মনে হয় আপনাদের? এবার তো একটি গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট। না, এবার তো আপনার দেখা যাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ নিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং আমাদের বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আমাদের সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যেমন আপনি আজকে যে বর্তমান যেই কাঠামোতে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনের প্রতি বাংলাদেশের কোনো নাগরিক বলেন, ভোটারদের বলেন, কোনো আস্থা নেই। সুতরাং আপনাকে এই নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে? আপনি দেখেন গত আওয়ামী লীগ সরকার মানুষকে একটা ধোঁকা দেওয়ার জন্য একটা সার্চ কমিটি করেছে, অথচ সেই সার্চ কমিটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। সুতরাং নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে, তাদের কি ক্রাইটেরিয়া হবে, কোন যোগ্যতা তারা নির্বাচন, আমার মনে হয় সুনির্দিষ্টভাবে যদি সংস্কার প্রস্তাবে উল্লেখ থাকে তাহলে অনেক জটিলতাকে আমরা রক্ষা করব। যেমন আপনি মনে করেন আমরা বাংলাদেশের 53 বছর আজকে অতিক্রম করছি স্বাধীনতা, অথচ এখনো আমাদের বিচারপতি নিয়োগের জন্য কোনো আইন নেই।
মানে যে যে যখন আসে তার সুবিধা মতো বিচারপতি নিয়োগ দেয়। এখন আপনি যদি একটা সুনির্দিষ্ট নীতিমালা করেন যে একজন বিচারপতি হতে হলে তার এতদিনের প্র্যাকটিস থাকতে হবে, তার এই ধরনের একটা গুরুত্বপূর্ণ, আমি সেটাই বলছিলাম যে সেই নীতিমালা আসলে পরে গিয়ে টিকবে কিনা। না, আপনার তো কিছু কিছু ক্ষেত্রে তো টিকতে হবেই, কারণ এই সরকারকে তো আপনি বৈধতা নিতে হবে। আপনি মনে করেন এখন যে গভর্নমেন্টে আছে, ইন্টারিয়াম গভর্নমেন্ট, এটা কি আমাদের সংবিধানে আছে? নাই। আমাদের সংবিধানের সর্বশেষ আওয়ামী লীগ যে সংশোধনী এনেছে 15তম সংশোধনী, সেখানে আছে নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এখন তো এটা তো এবারে প্রেক্ষাপট তো একেবারে ভিন্ন। আমি বলছি যার জন্য এখন যেই প্রেক্ষাপটই সরকার গঠিত হোক না কেন, এটাকে তো পরবর্তী সংসদে কিন্তু এটাকে বৈধতা দিতে হবে। এখানে তো আপনার যদি বৈধতা আপনি না দেন, তাহলে তো এই অন্তর্বর্তী সরকারের সকল কাজই তো অবৈধ হয়ে যাবে। সুতরাং আপনাকে এটা তো রাজনৈতিক দলগুলি বৈধতা দিতে কিন্তু বাধ্য। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনার মনে আছে রতন ভাই, আমরা তখন রাজনৈতিক দলের কর্মী, এরশাদের বিরোধী আনতে 3 জোটের রূপরেখা ছিল। ওইটা কিন্তু কনস্টিটিউশনাল কোনো ভিত্তি ছিল না, কিন্তু 3 জনের রূপরেখা কি ছিল যে হাইকোর্টের বিচারপতি গিয়ে কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্ট করেন, সেটা কিন্তু পরবর্তী সংসদে পাশ করে দিতে হয়েছে রাজনৈতিক দলগুলিকে। আবার তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, 3 জোটের রূপরেখা ছিল আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে চলে যাবো, এই যে সংসদীয় এখন যেটা, এটা কিন্তু এরশাদ পতনের পর সেই 3 দলের রূপরেখারই একটা ফল। তখন ছিল আমাদের যখন স্টুডেন্ট ছিল, আমাদের একটা দাবি ছিল চাকরি বয়স 27 ছিল, যে এটা 30 করতে হবে, সেই সময় এটা করে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলি সমস্যা কিন্তু সেই সময় আন্দোলনকারী দলগুলির মধ্যে উত্থাপিত হয়েছিল, পরবর্তী সময় এটা সংসদে পাশ করা হয়েছে। এবারও কিন্তু তেমনি একটা প্রেক্ষাপট যে অনেক বিষয় যে স্টাডি কমিশন থেকে শুরু করে যে অসঙ্গতিগুলি আছে, এইগুলিকে আপনি একটা সংস্কারে নিয়ে এটা পাশ করে পরবর্তী সংসদে এটা দিতে হবে। সুতরাং অনেক বিষয় আমি মনে করি যে পরবর্তী সংসদ কিন্তু পাশ করতে বাধ্য। এটা জি, এই সূত্র ধরে আবার রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই যে অনেক বিষয় পরবর্তী সংসদ পাশ করতে বাধ্য সেটি বলা হচ্ছে, কিন্তু আবার একই সাথে এই প্রশ্নও আসছে যে এত কষ্ট করে একটা সংস্কার প্রক্রিয়া করে সংস্কার করা হলো, আলটিমেটলি তো সেই সংস্কার আসলে না টেকার অতীত ইতিহাস রয়েছে। আপনার কি মনে হয় এবারে প্রেক্ষাপটকে? দুটো জিনিস এখানে, যেমন ধরুন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আছে এর একটা নৈতিক ভিত্তি আছে, কিন্তু এখন পর্যন্ত যেটা বলবো যে আইনগত ভিত্তির ক্ষেত্রে কিছু সমস্যা আছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা মতামত নেওয়া হয়েছে এবং তারা বলেছেন যে এই সরকারের একটা আইনগত বৈধতাও আছে, কিন্তু এই বৈধতাটাকে তো আমাদের সংবিধান সম্মত করতে হবে। সংবিধান সম্মত করতে গেলে সংবিধানকে না মানে ওই অনুচ্ছেদটাকে সংশোধন না করে উপায় নেই, কারণ সংবিধানের 7-এর কতে আওয়ামী লীগ সরকার এমন একটা ধারা সংযুক্ত করেছে, সেখানে তারা বলেছে যে সংবিধান বাতিল, স্থগিতকরণ এগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এরা সবাই অপরাধী হয়ে যাবেন। ফলে এখন এই সংবিধানের এই ধারাটাকে সংশোধন না করে অন্তর্বর্তীকালীন সরকারকে তো কোনোভাবেই মানে আইনসম্মত করা যাবে না। ফলে এই জায়গায় অন্তত একটা কমন এগ্রিমেন্টে আসতে হবে বা জেন্টলমেন্ট এগ্রিমেন্টে আসতে হবে যে নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসুক তারা মানে সংসদের প্রথম অধিবেশনেই ঐক্যবদ্ধভাবে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটাকে তারা ডক্ট্রিন অফ নেসেসিটি বলুক অথবা এটা মানে আইনসম্মত করার জন্য যা যা করা দরকার সেটা তারা করবেন। তাহলে অন্তত একটা জিনিস সেভ হলো যে এই অংশটা অন্তর্বর্তীকালীন সময়ের অংশটা আমাদের সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে আসলো। এরপরে থাকবে পরবর্তী কি প্রশ্ন, যে কিছু সংস্কার প্রস্তাব নিয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত থাকতেও পারে। যদি ধরেন পুলিশ প্রশাসন সংস্কার নিয়ে যদি কোনো প্রস্তাবের দ্বিমত থাকে তাহলে তো তারা ওর মধ্যে 50% পূরণ করবেন, বাকিটা তো ঝুলিয়ে রাখবেন। প্রশাসন সংস্কারের ক্ষেত্রে কিছু তাদের পছন্দ মতো জায়গাগুলো তারা হয়তো গ্রহণ করবেন, অপছন্দের জায়গাটাকে তারা ঝুলিয়ে রাখবেন। এটা আমাদের ক্ষমতাসীন দলদের এই প্রবণতাটা আছে এবং এটা থাকতে পারে। কিন্তু মূল বলছিলাম যে এবার কি ভিন্ন, যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কথা বলা হচ্ছে, রাষ্ট্র মেরামতের কথা বলা হচ্ছে, সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের কথা সবাই তো আসলে বাস্তবায়ন হবে, সবাই কি তো মেরামত একভাবে করতে চাইবে না। মেরামত করার ইচ্ছাটা এবং প্রক্রিয়াটাও ভিন্ন হতে পারে। একটা জিনিস হয়তো মেরামত হবে, যেহেতু আমাদের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংবিধানের 1/3 অনুচ্ছেদকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল, সেই জায়গায় কারণ একটা সমাজ গতিশীল, সংবিধান কি অনড় থাকতে পারে? তাহলে গতিশীল সমাজের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সংবিধানকে চলতে হবে না? সেই জায়গায় ওইটা হয়তো হতে পারে। আমাদের সংবিধানে যেমন করে এক সময় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযুক্ত করা হয়েছিল, আবার
তত্ত্বাবধায়ক সরকারের এটাকে বাতিলও করে দেওয়া হয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে সংযুক্ত করতে হবে। যদি আমরা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলীয় সরকারের বিপরীতে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান সন্নিবেশিত করতে চাই, সংবিধানে এটা সংশোধন দরকার আছে। তারপরে আছে যে নির্বাচন প্রক্রিয়ার বিষয়টা নিয়ে যদি প্রশ্ন থাকে, আমাদের এখানে নির্বাচন কমিশন এবং নির্বাচিত সরকার, এই তিনটার মধ্যে একটা ধারাবাহিকতা রক্ষা করতে গেলে নির্বাচন কমিশনটা কেমন হবেন? তারা কি আগের মতো কর্তার ইচ্ছায় কর্ম করার মতো একটা কমিশন হবেন, নাকি তারা একটু পিছন দিকে হাত দিয়ে দেখবেন যে তাদের মেরুদণ্ডটা আছে? অনেক সময় তারা বলে না যে কি খুঁজছেন, বলে খুঁজছি। কি খুঁজছেন? বলে মেরুদণ্ডটা খুঁজছি। এরকম একটা ব্যঙ্গ করে কখনো কার্টুন হয়েছে। তা আমরা এইরকম কার্টুনের উপজীব্য হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই না। তাহলে এবং নির্বাচন কমিশন যে যাওয়ার সময়, এবারে নির্বাচন কমিশন যাওয়ার সময় বললেন যে বাংলাদেশে যদি অন্তত একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার দরকার, দলীয় সরকারের জন্য হবে না। এই কথা তো আমরা বারবার তাকে স্মারকলিপি দিয়ে প্রস্তাব দিয়ে বলেছি, তখন তো তিনি এটাকে মানে থোড়াই কেয়ার করেছেন এবং উড়িয়ে দিয়েছেন, তাচ্ছিল্য করেছেন। তাহলে কি আমাদের দেশে সেই পুরনো কথা, যখন সাবেক হয় তখন তার বিবেক জেগে ওঠে? তাহলে যতক্ষণ তিনি ক্ষমতায় থাকেন ততক্ষণই ক্ষমতার মদমধ্যতা থাকে, ক্ষমতা হারালেই কি তাদের মধ্যে তখন অনুশোচনা বা তার বিবেকবোধ জেগে ওঠে? এই জায়গায় আমরা মনে করি যে একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে ফেলা দরকার। নির্বাচনী প্রক্রিয়াটা কেমন হবে, নির্বাচন কমিশন গঠনটা কেমন হবে এবং নির্বাচন কমিশনের ভূমিকাগুলো কি হবে। সুনির্দিষ্ট কাঠামো ইস্যুতে আবারও একটু এবি মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই। ধরুন একটি নির্বাচিত সরকার আসলো, তারপরে সাংবিধানিক যেই বিষয়গুলো পরিবর্তন করা হলো, ধরুন তত্ত্বাবধায়ক সরকার, সেটি তো এক সময় আওয়ামী লীগও চেয়েছিল, বলছিল তাদেরই ব্রেন চাইল্ড, কিন্তু তারা এসে সেটি পরিবর্তন করে ফেললো। তো নির্বাচিত সরকার আসার পরে এরকম সম্ভাবনা আবারও আছে কিনা? যে না, এটা হলো কি, আপনি একটা দল যদি নিজেরা থেকে যাওয়ার জন্য আবার একটা দল যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যেমন আমাদের নির্বাচন ব্যবস্থাকে আপনি শেষ করে দিয়েছেন, এখন আপনি অন্য কিছু না, আমি রতন ভাই আমার সাথে একমত হবে কিনা আমি জানি না, আপনার কোনো কিছু সংস্কার দরকার নেই। একটা সংস্কার আপনি বাংলাদেশে করেন যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। এটা যদি আপনি করতে পারেন নিশ্চিত যে তারা নিরাপদে ভোট দিতে পারবে, যে ভোটটা দেবে সেই রেজাল্টটা তারা পাবে এবং তারা যোগ্য প্রার্থীকে নির্বাচন করার মতো তেমনি একটি পরিবেশ আমরা দিতে পারবো, দেখবেন যে অনেক সংস্করণ এখানে এসে দাঁড়াবে। অর্থাৎ বার্নিং ইস্যু যদি আমরা বলি যে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া বা একটি নির্বাচন, কারণ আপনি একটা বলেন, আপনি যদি সেটি মূল ইস্যু। আমরা আবারও আসছি আপনার কাছে, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতিতে যেতেই হবে আমাদেরকে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের একটি বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক এবং যৌথ একটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে তারা বেশ কিছু নতুন খবর দিয়েছে, যেগুলো সবগুলো বলা চলে ইতিবাচক। 18,000 শ্রমিকের যে জটিলতা ছিল মালয়েশিয়ায়, সেটির সমাধানের আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে আরও বেশ কিছু বিনিয়োগ এবং ব্যবসা সংক্রান্ত আলাপও কিন্তু হয়েছে, যেটি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গাঢ় করবে বলে আমরা দুই দেশের প্রধানের কাছ থেকে জানতে পেরেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং মালয়েশিয়ার প্রধান। সেই বিষয়ে আসলে আমরা এই অংশে আলাপ করতে চাই। প্রথমেই রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই। এটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে প্রথম কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সফর বাংলাদেশে, এবং এই সফরে তিনি এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের সঙ্গে আছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি ডক্টর ইউনূসের বন্ধুও, আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে একই গাড়িতে করে তারা এসেছেন, তো গাড়ির মধ্যেও অনেক কথাবার্তা হয়েছে। তারপরে এসে একটি উপদেষ্টাদের সহ একটি বৈঠক করেছেন এবং বৈঠকের পরে বেশ কিছু ঘোষণা তারা দিয়েছেন। সেখানে তারা বলেছেন যে দীর্ঘদিনের অমীমাংসিত যে রোহিঙ্গা সংকট, এটি একটি তাজা টাইম বোমা অভিহিত করে ডক্টর ইউনূস বলেছেন। একটি প্রশ্নের উত্তরে মূলত সেটি বলেছেন যে এটি যে কোনো সময় আসলে বিস্ফোরিত হতে পারে। তো এই সমস্যার সমাধান নিয়েও কিন্তু এখানে আলাপ হয়েছে। রোহিঙ্গা ইস্যু ছাড়াও ব্যবসা বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ককে জোরদার করা হয়েছে। আমি একটু রোহিঙ্গা ইস্যুতে জোর দিতে চাই। ডক্টর ইউনূসের সঙ্গে যেহেতু আন্তর্জাতিক তিনটা বিষয় মালয়েশিয়ার সঙ্গে আমাদের একটু আলোচনা করা দরকার। তার আগে আমি একটু দেশের পরিস্থিতিটা বলি। এই যে দেশে এত অস্থিরতা যাচ্ছে না গত 3 মাস, তার মধ্যে এপ্রিল থেকে জুন এই সময়ে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে 3,000 এবং আমাদের দেশে আগে 1,15,000 কোটিপতি ছিল, এখন সেটা 1,18,000 কোটিপতি হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব। এবং একটা জিনিস অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের জনসংখ্যার 1%, 10 ভাগের 1 ভাগ মানুষের হাতে দেশের ব্যাংক আমানতের 42% আছে।
মানে বৈষম্যটা কত বড়। ফলে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা তো অনেক দিক থেকে দেখেছি, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যটা কি প্রকট। এই বৈষম্যটা দূর করার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকের মজুরিটা ন্যায্য যেমন হওয়া দরকার, কৃষকের কৃষি পণ্যের দামটা যেমন ভালো পাওয়া দরকার, আর সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদেরও জন্য জীবনের আয়ের সঙ্গে ব্যয়ের একটা সঙ্গতি থাকে, সেটা নির্ধারণ করা দরকার। এই ক্ষেত্রে বাংলাদেশে খেয়াল করে দেখুন, আমাদের 1,49,00,000 মানুষ দেশের বাইরে কাজ করছে। মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে মালয়েশিয়া। ওই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স কিন্তু আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্ট ঘাটতিটা পূরণ করতে সহযোগিতা করে। আমরা আমদানি করি প্রায় $90 বিলিয়ন, রপ্তানি করি $59 বিলিয়ন। এই যে ঘাটতি থাকে প্রায় $30 বিলিয়ন মতো, $24-25 বিলিয়ন তো আমাদের এই প্রবাসীরা পাঠায়। সেই প্রবাসীরা পাঠায়, তাদের মধ্যে মালয়েশিয়া হচ্ছে সবচেয়ে অবৈধ শ্রমিকদের যাওয়ার একটা জায়গা। কত রকমের হয়রানি যে হয়, 70,000 টাকা যেখানে খরচ করে যাওয়ার কথা, সেখানে 3 লাখ 3.5 লাখ টাকা করে নিয়ে তাদের কাছ থেকে যাওয়া হয়েছে। আরও বেশি নেই। এখানে 4 জন একটা সিন্ডিকেট করেছিল, 20,000 কোটি টাকা আমাদের এই প্রবাস প্রত্যাশী শ্রমিকদের কাছ থেকে নিয়েছে তারা। এবং তারপরে ওখানে গিয়ে কি যে অমানবিক জীবনযাপন করে। মালয়েশিয়ার কয়েকটা জায়গা আছে যেখানে গেলে মনে হবে এগুলো বাঙালি পাড়া, মানে এত মানে শ্রমিক সেখানে আছে। তো সেই মালয়েশিয়াতে অবৈধ শ্রমিকদেরকে বৈধ করা, যাদের কাগজপত্র নেই তাদেরকে কাগজপত্রের ব্যবস্থা করা, এগুলো যেমন ঠিক দরকার। পাশাপাশি এই মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশের সেকেন্ড হোম করা মানুষের সংখ্যাও অনেক, মানে চীনের পরে বাংলাদেশেরই হচ্ছে ওখানে সেকেন্ড হোম করেছে। এবং এই যে টাকাটা কোথা থেকে তারা পেলো, কেমন করে ওখানে বিনিয়োগ করলো। মালয়েশিয়া থেকে আমরা শুধু রেমিটেন্স নিয়ে আসি তা না, বাংলাদেশ থেকে টাকাও তো মালয়েশিয়া নিয়ে যাওয়া হয়, সেদিকটাও একটু আলোচনায় আসা দরকার। আর তার সঙ্গে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা ইস্যুর সমস্ত দায় কি বাংলাদেশের উপরেই? আন্তর্জাতিক সম্প্রদায় তার কি কোনো দায় নেবে না? সেটাই বলেছেন আজকে প্রধান উপদেষ্টা, যে আমরা বলতেই থাকবো এটা আসলে বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে মালয়েশিয়া একটা ভালো ভূমিকা পালন করতে পারে দুই দিক থেকে। একটা হচ্ছে রোহিঙ্গাদের একটা বড় অংশ কিন্তু কখনো কখনো সমুদ্রপথে চলে যায় থাইল্যান্ডে, থাইল্যান্ড থেকে তারা আবার চলে আসে মালয়েশিয়াতে, কেউ কেউ আবার থাইল্যান্ড থেকে মালয়েশিয়া হয়ে আবার চলে যায় ইন্দোনেশিয়াতে। ফলে ওই অঞ্চলে রোহিঙ্গারা জীবনের চাপে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে থাকে। একটা মানুষ যখন নিরাশ্রয় হয়ে যায়, হোমলেস মানুষ, স্টেটলেস মানুষ, তারা পারে না এমন কোনো কাজ নাই। যে কারণে বলা হয়েছে যে এইটা যদি বেশি দিন আমাদের এখানে থাকতে থাকে, তাহলে আমাদের অর্থনীতিতে শুধু প্রভাব নয়, সমাজের মধ্যেও তার তো প্রভাব পড়বে, আমাদের সংস্কৃতির উপর তার প্রভাব পড়বে। আর সবচেয়ে বড় কথা, কতদিন আমরা একদম নিরাশ্রয় মানুষকে আশ্রয় দিয়ে যাব? সেই ক্ষেত্রে মালয়েশিয়ার মতো যারা একটু ভালো অর্থনীতির দেশ, তারা যেন বাংলাদেশের পাশে দাঁড়ায়, এই আলোচনাটা তো আমাদের হওয়াই দরকার। আর সবচেয়ে বড় কথা যে রোহিঙ্গাদেরকে আমরা যেন এরকম মনে না করি যে রোহিঙ্গা ইস্যুটা আমাদের কারো কারো সামাজিক অথবা আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে যেন ব্যবহৃত না হয়। সত্যিই এই মানুষগুলোর জন্য আমরা যেন কিছু করতে পারি, সেটার জন্য তারা চেষ্টা করছেন। আর একটা কথা বলে একটু শেষ করি, আনোয়ার ইব্রাহিমও কিন্তু মালয়েশিয়াতে খুবই নিপীড়িত একজন মানুষ ছিলেন। আমরা একদিকে মালয়েশিয়ার উন্নয়ন দেখেছি, আর একদিকে রাজনীতিতে প্রচণ্ড নিপীড়নও দেখেছি। তার বিরুদ্ধে মালয়েশিয়ার জনগণেরও কিন্তু লড়াই আছে। ফলে বাংলাদেশে যেমন একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে, মালয়েশিয়ার জনগণও কিন্তু একদিকে উন্নয়ন, অধিক উন্নয়ন, অল্প গণতন্ত্র, সেই জায়গায় মালয়েশিয়ার জনগণও কিন্তু একটা লড়াই করেছে একটা গণতান্ত্রিক জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আমরা মনে করি এই ক্ষেত্রে একটা চিন্তারও ঐক্য আমাদের সঙ্গে তৈরি হতে পারে। আমরা আবারও একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই। এই যে রোহিঙ্গা সংকটকে একটি তাজা টাইম বোমা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনারা আসলে এই যে 31 দফা, সেখানে রোহিঙ্গা ইস্যুটাকে কিভাবে দেখছেন, বা আপনারা নির্বাচিত হয়ে আসার পরে রোহিঙ্গা ইস্যুটার কিভাবে সমাধান করতে চান? না, এখানে আমি একটু অতীতের দিকে একটু ফিরে তাকাতে চাই। এই রোহিঙ্গা সংকটটা কিন্তু প্রথম শুরু হয়েছে 1978 সালে, যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা ছিলেন। তখন কিন্তু জিয়াউর রহমান সাহেব কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদেরকে কিন্তু মিয়ানমারে ফেরত পাঠিয়েছিলেন। আবার বেগম খালেদা জিয়া যখন 91 সালে ক্ষমতা এসেছে, তখনও কিন্তু এই রোহিঙ্গা প্রবলেমটা হয়েছিল, তখন কিন্তু বেগম খালেদা জিয়া পাঠিয়েছে। কিন্তু এইবার সর্বপ্রথম শেখ হাসিনার আমলে যেই রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশে যে অনুপ্রবেশটা ঘটেছে, এরা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ আপনি দেখবেন এই সংকটটা শুধু এই সংকটটার সাথে জিয়াউর রহমান সাহেব চীনকে অন্তর্ভুক্ত করেছিলেন, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করেছিলেন, বেগম খালেদা জিয়া কীভাবে করেছিলেন। কিন্তু এই আওয়ামী লীগ সরকার সারা পৃথিবী থেকে এমন বন্ধুহীন হয়ে গেছেন, যেমন আমরা ভারতকে সর্বোচ্চ দিয়েছি, অথচ রোহিঙ্গা সংকটে কিন্তু আওয়ামী লীগ
সরকারকে কিন্তু ভারত সহায়তা করেনি, চায়না সহায়তা করেনি। সুতরাং ইন্টারন্যাশনাল কমিউনিটির সহায়তা নিয়ে কিন্তু এদেরকে আমাদের প্রত্যাবাসন করতে হবে। আর আরেকটি কথা যে রতন ভাই বলেছে যে আপনি দেখেন এদের ভরণ পোষণে কিন্তু বাংলাদেশে একটি বিরাট অর্থের সংস্থান আমাদের করতে হচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে, যেই ধরনের কমিটমেন্ট আগে তারা করেছিলেন আর্থিক সহায়তার জন্য, সেটা কিন্তু এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশের পক্ষে এই বিরাট জনগোষ্ঠীকে ভরণ পোষণ করা কিন্তু সত্যিই একটি কষ্টসাধ্য ব্যাপার। পাশাপাশি আরেকটা আপনি লক্ষ্য করবেন, আমাদের পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, এবং ওই অঞ্চলে একটি ব্যাপক একটা অপরাধপ্রবণ এলাকা হিসেবে কিন্তু ইতিমধ্যে চিহ্নিত হয়ে আছে। সুতরাং এই রোহিঙ্গাদেরকে যদি আমরা প্রত্যাবাসন না করতে পারি, তাহলে বাংলাদেশে কিন্তু আগামী দিনে একটা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে যাবে, যে কথাটিকে আমাদের মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছে। তো এই জন্য আমরা মনে করি যে আমাদের বহিঃশক্তির যে শক্তিগুলি আছে, এগুলিকে কাজে লাগিয়ে এই প্রত্যাবাসনের বিএনপির সঙ্গে যে আন্তর্জাতিক আমরা কিন্তু সবসময় বলে যাচ্ছি, আপনি দেখবেন আমাদের সাথে যখন বাংলাদেশের বাইরের যে প্রতিনিধিগুলি যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দের সাথে দেখা করে, তারা কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটা সবসময় কিন্তু আলোচনা করে। এবং আমরা বারবার বলেছি যে রোহিঙ্গা ইস্যুকে আপনি ফলপ্রসূ প্রত্যাবাসন করতে হলে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করতে হবে, এখানে চীনকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং যদি প্রয়োজন হয় যে মালয়েশিয়া যে ইস্যু দেয়। এর আগে আপনি ৭৮-এ একটা ঘটনা বলি, ৭৮-এ যখন এই রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, তখন ১ লক্ষ মানে মালয়েশিয়া নিয়েছিলেন, ১ লক্ষ পাকিস্তান নিয়েছিলেন, ৩ লক্ষ কিন্তু সৌদি আরব নিয়েছিলেন। সুতরাং এখনো কিন্তু আমরা মাঝে মাঝে শুনি যে বিদেশি অনেক রাষ্ট্র নিতে চায়। তো শুধু বিদেশি সেইটাও যদি নিতে হলে জাতিসংঘেরকে ইনভলভ করে কিন্তু আপনাকে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নাহলে মিয়ানমার কিন্তু আরেকটা সুবিধা পেয়ে যাবে। কারণ এখনো কিন্তু আমরা প্রায় শুনি সীমান্তে অনেক রোহিঙ্গাদেরকে কিন্তু জড়ো করা হচ্ছে। সুতরাং আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। আমরা রাজিকুজ্জামান রতনের কাছে একটা লাইনের জন্য যেতে চাই। ব্যবসা বিনিয়োগ বাড়িয়ে যে সম্পর্ক জোরদারের কথা আজকে বলা হলো, বা আজকে সফরকে আপনি কিভাবে দেখছেন? আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন আসবে কিনা এই সফরের মধ্যে দিয়ে? একটা পরিবর্তন আসতে পারে, আমাদের রিজার্ভের যে ঘাটতি আছে কিংবা আমাদের বৈদেশিক মুদ্রার যে অভাবটা আছে, সেটা পূরণ করার ক্ষেত্রে একটা লেনদেনের ব্যাপার হতে পারে। সবচেয়ে বড় বিষয়টা যেটা হতে পারে, আমাদের প্রবাসী শ্রমিকরাই হচ্ছে আমাদের এখন বৈদেশিক মুদ্রা আহরণের রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের একটা ইতিবাচক ভূমিকা আসতে পারে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম গণতন্ত্রে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোটামুটি এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।